তারা যখন লাশটাকে মানে আপনার লাশটাকে রাস্তার উপরে রেখে যখন মানুষজন বিক্ষোভ করছে, তখন লাশটাকে গায়ের জোরে মানে একটা বেঞ্চের উপরে লাশটাকে রাখা হয়েছিল এবং দড়ি বা কিছু দিয়ে বাঁধা ছিল। সেই মুন্ডুটা এরকম করে ধরে টান মারলো, মারলে দেহটা পড়ে গেল, দড়িতে আটকে রয়েছে, এরকম লাথি মেরে দড়িটাকে ছাড়াবার চেষ্টা করে গাড়িটা আর মৃতদেহের মধ্যে অন্তত ৫-৬ ফুট ডিস্টেন্স এরকম করে ছুঁড়ে দেওয়ার মতো করে করলো। তখনই মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, গিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং উল্টে দেয়। বারুইপুর থানাকে অন্তত 10 বার ফোন করেছি, স্যার ফোর্স পাঠান, আচ্ছা। স্যার ফোর্স পাঠান, প্রচুর লোক জমে যাচ্ছে, এরকম একটা ঘটনা, সেন্সিটিভ ঘটনা, আপনারা কীভাবে করতে পারেন? কিন্তু ওরা সেইভাবে কোনো আমাদের দেখলাম যে ও কোনো রেসপন্স করলো না। 24 ঘন্টা কেটে গেল, এখনো পর্যন্ত যে সকালে ধরবো বিকালে এনকাউন্টার করবো, সকালে টিএমসি বিকালে বিজেপি, তাদের কি করবে? শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে সকালে ধরবো বিকেলে খরচ করব, এই কথাটা অনুযায়ী এদেরকে ফাঁসি না তো এনকাউন্টার, এইটাই আমাদের দাবি। এ ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসছে। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে নির্যাতিতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, তার সঙ্গে সঙ্গে যৌনাঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগও রয়েছে। ফুসফুসে এবং পাকস্থলিতে জল ঢুকে গিয়েছে, অর্থাৎ বোঝা যাচ্ছে, প্রাথমিক তদন্তে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে মৃত অবস্থায় তাকে কিন্তু পুকুরে বা জলাশয়ে ভাসিয়ে দেওয়া হয়নি, তাহলে কিন্তু জল প্রবেশ করতে পারতো না। অর্থাৎ যখন জলাশয়ে ভাসিয়ে দেওয়া হয় সেখানে কিন্তু তখন তিনি জীবিত ছিলেন বলেই এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে উঠে আসছে। ইতিমধ্যেই দুজন অভিযুক্তকে আদালতে হাজির করানো হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে, 14 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছে। আর একজন গ্রেফতার হয়েছেন সোমবার দিন, তাকেও সেই মূল অভিযুক্ত আনন্দ সর্দার, তাকে ইতিমধ্যে আদালতে জানানোর কথাও কিন্তু আদালতে পেশ করার কথাও কিন্তু বলা হয়েছে। তাকে আদালতে পেশ করা হবে মঙ্গলবার। সম্পূর্ণভাবে তদন্ত চালাচ্ছে পুলিশ এবং সেখানে কিন্তু বারংবার প্রশ্ন উঠছে বিজেপির যে স্থানীয় মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডলের যোগাযোগের ক্ষেত্রে, যে তিনি কেন মূল যে সন্দেহভাজন অপরাধী তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন সেই আনন্দ সর্দার, তাকেও পুলিশ সূত্রে জানা যাচ্ছে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। এই যে রাজনৈতিক যোগসূত্র কেন থাকবে সেই দাবিতে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল যারা ঘটনাস্থলে এসছেন তাদেরকে গো ব্যাক দিয়েছেন সাধারণ মানুষ। তৃণমূলের একটা প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছিল এবং পরিবারের সঙ্গে তারা দেখা করেছেন। সেই সময় কিন্তু এখানকার সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে পড়েন এবং গো ব্যাক দেন। কি হয়েছিল ঘটনা দেখাবো আপনাদের। বিষয়টা কি ঘটেছে আপনারা তো দেখেছেন এবং পুলিশের অসহযোগিতারও অভিযোগ রয়েছে। অ্যাকচুয়ালি ঘটনাটা কালকে ঘটেছে 4:49 নাগাদ। 4:49 নাগাদ বাচ্চাটা আমাদের ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। আর তার কিছুক্ষণের পরে আমরা মানে খোঁজাখুঁজি করি আর কি। তারপরে খোঁজ নিয়ে কোনো রকম কোনো সুরা হচ্ছে না দেখে আমরা আশপাশে যে সিসিটিভি ক্যামেরা ছিল সেই সব ধরে মোটামুটি একটা চেষ্টা করি আর কি। খুব করার পরে আমরা বারুইপুর থানাতে একটা লিখিত কমপ্লেন করি। লিখিত কমপ্লেন করার পরে পুলিশ ঠিক বিষয়টা অত গুরুত্ব দিয়ে দেখেনি, ঠিক আছে। আমরা ওই সিসিটিভি ফুটেজগুলো নিতে থাকি, নিয়ে মোটামুটি অন্তত 10টা সিসিটিভি ফুটেজ সব পাশাপাশি ফেলে আমরা চেষ্টা করি যে একজনকে শনাক্ত করতে পেরেছি যে এই ছেলেটা হতে পারে। আমরা সেই মতো এলাকার ছেলে, আমরা ক্লাবের বা আমরা সমিতি টতি যারা রয়েছি সবাইকে নিয়ে আমরা থানায় ফোন করি। থানায় ফোন করার পরে পুলিশ গেল, গিয়ে আবার ওখান থেকে ব্যাক করে চলে এলো, ঠিক আছে। তা আমরা এবার নিজের উদ্যোগে আমরা আশপাশ থেকে সংগ্রহ করে মোটামুটি আমরা বুঝতে পারি যে এই ছেলেটা ইনভলভ রয়েছে সিসিটিভি ফুটেজ দেখে। সেই মতো আমরা এলাকার অনেক রাত, তখন প্রায় 2টো বাজে, তখন আমরা এতে যাই, ফাঁড়িতে যাই, গিয়ে ওখান থেকে বলি যে স্যার আপনারা চলুন, আমরা অন্তত একজনকে অন্তত টেস্ট করতে পারি।
সেই হিসাবে আমরা ওখান থেকে ফাঁড়ি থেকে 3 জনকে নিয়ে আমাদের ছেলেপুলেদের নিয়ে ওনার বাড়ি যাই প্রথম। যাওয়ার পরে ওনার স্ত্রী বলল যে ও বাড়িতে নেই, ঠিক আছে। কিন্তু ও যে জুতোটা পরেছিল সেটা দেখে আমাদের সন্দেহ হয়, জুতোটা ঘরের সামনে, ফুটেজে ওই জুতোটা দেখা গেছে। ঠিক আছে। আচ্ছা সেই হিসেবে আমাদের সন্দেহ হয় ও বাড়িতে আছে। আমাদের ছেলেদের বলি তোমরা একটু ঘিরে ফেলো, ও বাড়ির মধ্যেই আছে বলে আমরা চেষ্টা করি। আমরা বললাম যে বের করে দিন, এইরকম একটা ঘটনা ঘটেছে, যদিও কিছু জেনে থাকে ওরা আমাদের বলুক। সেই হিসাবে আমরাও ও দেখি ডিনয় করতে থাকে। আমরা ওই অবস্থায় নিয়ে ওকে এতে যাই, ফাঁড়িতে যাই। ফাঁড়িতে নিয়ে যাওয়ার পরে পুলিশ ওকে জিজ্ঞাসাবাদ করছিল, কিন্তু ও বারবার মানে বয়ান বদলাচ্ছিল, আচ্ছা ঠিক আছে। আমি জানি না, আমার ওই নিয়ে যেতে বলেছিল। আমরা যখন ফুটেজগুলো দেখালাম যে এই ব্যক্তিটা কি তুই, ও তখন বলল হ্যাঁ আমি। তাহলে বাচ্চাটা তুই হাত ধরে নিয়ে যাচ্ছিস, এখন ডিনাই করার কারণ কি? কি অবস্থায় আছে বল অন্তত আমরা সেটা দেখি, ঠিক আছে। ও কোনো রকমভাবে করতে চায় না। তারপরে সকালের দিকে ও বলল, তার ভিতর আমরা বারুইপুর থানাকে অন্তত 10 বার ফোন করেছি, স্যার ফোর্স পাঠান, স্যার ফোর্স পাঠান, প্রচুর লোক জমে যাচ্ছে, এরকম একটা ঘটনা, সেন্সিটিভ ঘটনা, আপনারা কীভাবে করতে পারেন। কিন্তু ওরা সেইভাবে কোনো আমাদের দেখলাম যে ও কোনো রেসপন্স করলো না, ঠিক আছে। আমরা এবারে ওখান থেকে ওকে নিয়ে বললাম যে তুমি চলো, কোথায় অন্তত তুমি কোন পর্যন্ত ছেড়েছো সেটা আমাদের দেখাও। বলে ও অনেকভাবে ডিনয় করে 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 সময় নষ্ট করে, ঠিক আছে, ও হলো না। ফের আমরা ওকে নিয়ে ফাঁড়িতে যাই। ফাঁড়িতে গিয়ে আমরা বললাম যে তোর সঙ্গে আর কে ছিল বল, অন্তত 2 জন, তোরা কজন ছিলিস? ও তখন বললো আমরা 4 থেকে 5 জন ছিলাম। এবং তখনও পুলিশ আসেনি? না, তখনও পুলিশ আসেনি। এবারে আমরা ওকে বললাম যে তোর ওই 4-5 জনের মধ্যে অন্তত তুই তো কারোর নাম জানিস। ও তখন একজনের নাম বলে, ঠিক আছে। আমরা সঙ্গে সঙ্গে আমাদের ছেলে নিয়ে আর ফাঁড়ি থেকে একটা নিয়ে পুলিশ নিয়ে ছেলেটাকে তুলে আনি। আনার পরে এবারে দুজনা ওর দোষ দিচ্ছে, ও এর দোষ দিচ্ছে, ঠিক আছে। তখন আমরা ফাঁড়িতে একজনকে রেখে, যে মূল আমরা যাকে প্রথম ধরেছিলাম তাকে নিয়ে আমরা বেরিয়ে যাই। আচ্ছা ও এবার তো এদিক সেদিক বহু ঘুরিয়ে আমরা তখন এতটা করে জল, ঠিক আছে, অনেকটা হাঁটিয়ে প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার হাঁটিয়ে নিয়েছে বাদার মধ্যে, ঠিক আছে, জঙ্গল, জল ঠিক আছে। ও নিয়ে গিয়ে একটা জায়গায় আমাদের ছেড়ে দিয়ে বলছে তোমরা এবার খুঁজে নাও। বলছি কোথায় রেখেছিস অন্তত বল। ভুলে খুব চেঁচামেচি করছি, তখন বললো এখানে আছে। তখন আমরা বাচ্চাটা যখন তুলি, তার শরীরে কোনো পোশাক ছিল না, বস্তার মধ্যে ঠিক আছে। পুকুরে ফেলে দিই। বস্তা প্রথমে প্লাস্টিকে ভরেছিল, প্লাস্টিকটা আবার বস্তার মধ্যে ভরেছিল, ঠিক আছে। বস্তার মধ্যে ভরে ফেলে দিয়েছিল। সেই বস্তাটা কোনো কারণে ছিঁড়ে যায়, গেলে বাচ্চার অর্ধেক শরীরটা, আর এবং সেটা নিয়ে ওই পুকুরের যে ইয়েগুলো হয় আর কি, সেখানে ও মানে পুঁতে দেয় আর কি, ঠিক আছে, দিয়ে তার উপর পানা চাপা দেয়, ঠিক আছে। এবার আমরা নেমে, আমার একটা ভাই ছিল, সে কোলে করে যখন প্রথমে প্লাস্টিকটা তুললো, তারপরে ও পাটা বেরিয়ে গেছে। আচ্ছা তারপরে আমরা কোলে করে যখন তুললাম, তখন দেখলাম ওর শরীরের কোনো জায়গায় মানে কোনো নেই, পোশাক নেই, শুধু ওপরের এখান থেকে ওপরটা ঢাকা রয়েছে। আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে তুলে স্যারকে বললাম যে আপনি ইমিডিয়েট ফের ফোর্সের কথা বলেন। তখন শরীরটা Event- ছিল ক্ষত বিক্ষত, এবং মানে পশুর এই মতো ওর ঠোঁটটা- সাথে ঠোঁটের মাংস এই নেই, ঠোঁটটা মুখের মাংস নেই, এই ঠোঁটটা কেটে তুলে নিয়েছে, চোখের পাতা, এই চোখের পাতা, শরীরের দুটো সর্ব চোখ জায়গায়, থেকে রক্ত বেরিয়েছে, শরীরের ঠিক আছে। বিভিন্ন জায়গায়। এবং ও নিজে বলেছে যে ওই আরেকটা ছেলের যে নাম বলেছে, ও বলছে বুকের উপরে মানে গলার উপরে পা তুলে ওকে মারা হয়েছে। মানে গণধর্ষণের পর গণধর্ষণ- গলার উপর পা তুলে দিয়ে হত্যা করেছে ওই অ্যাকিউজ, যে তিনি ওখানে স্বীকার করেছেন? হ্যাঁ, যে ডেড বডিটাকে ঠিক আছে, আমাদের সামনে। ডেড বডিটাকে যে আইডেন্টিফাই করেছে, ঠিক আছে। তাকে যখন জিজ্ঞাসা করেছে, সে বলল আমরা এইসব নোংরামিগুলো করার পরে ওই বাচ্চাটার গলার উপর পা তুলে দিয়ে ওকে মানে হত্যা করেছে, হত্যা করেছে। ঠিক আছে। তারপরে এলাকার একটা ছেলে, সে একটা রাজনৈতিক দলের ছেলে, সে ওকে নিয়ে পুলিশ ওকে ছেড়ে দিল ওর হাতে,
ও পাত্তা ব্যবসা করতো ও সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় আসামিও, ওকে পুলিশ ক্যাম্প ছেড়ে থেকে দিল। ছেড়ে দিল শান্তনু ঠিক আছে? মণ্ডলের মজার সহযোগী। বিষয় দেখুন, যে মেন অ্যাকিউজ, যে সারা রাত ঘোরালো, যে মৃতদেহ আইডেন্টিফাই করলো এবং প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনা ঘটেছে সেখানে নিয়ে গেছে, দেহ কোথায় লোপাট করেছে সেই জায়গাও দেখিয়েছে। তারপরে সেই সঙ্গে আমাদের তখন পুলিশ ছিল, হ্যাঁ। অথচ যে ব্যক্তি অপহরণ করলো, রেপ করলো, মার্ডার করলো, সেই ব্যক্তি সেই জায়গা থেকে বারুইপুর থানার দূরত্ব 11 কিলোমিটার মতো। তাকে পুলিশের গাড়িতে আনলো না, টোটোয় করে সে বারুইপুর থানায় এলো ওই ছেলেটার সাথে, টোটোয় করে। তাহলে পুলিশের এখানে ভূমিকাটা দেখুন। একটা পুলিশ একটা 10 বছরের নাবালিকা অপহরণ হচ্ছে, গ্যাং রেপ হচ্ছে, তার মার্ডার হচ্ছে এবং অ্যাকিউজ স্বীকার করছে, অ্যাকিউজ লাশটাকে আইডেন্টিফাই করে দিচ্ছে এবং কোথায় রেখেছে দেখিয়ে দিচ্ছে। তাহলে সেখানে পুলিশের উপস্থিতি রয়েছে। তাহলে সেই পুলিশ তো দায়িত্ব নিয়ে সেই রকম একটা অপরাধীকে নিয়ে থানায় পাঠানোর ব্যবস্থা করবে, তা নাহলে এটা তো একটা জনরস ঘটে যাবে, তাই নয় কি? তাহলে পুলিশ এই দায়িত্ব পালন করলো না। ওই যে ওর নাম কি, শান্তনু মণ্ডল। ওই শান্তনু মণ্ডল, ও কি করলো, ওই অ্যাকিউজকে টোটোয় করে বসিয়ে নিয়ে বারুইপুর থানায় নিয়ে গেল। মানে পুলিশের ভূমিকাটা আপনারা বুঝতে পারছেন। আরেকজন ব্যক্তি ক্যাম্পে আটকানো। যে ওই অ্যাকিউজ যার নাম বলেছিল যে এই ঘটনার সাথে যুক্ত, যে গলায় পা তুলে দিয়ে হত্যা করেছে অ্যাজ পার স্টেটমেন্ট অফ অ্যাকিউজ, তাকে ফাঁড়িতে দেওয়া হয়েছিল, ফাঁড়ি থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়া হয়েছে। সে এখন পলাতক, পালাতো। ও পাত্তা পেয়েছে, ওর নাম আনন্দ সে এখন পলাতক। বাবার নাম নারায়ণ সরকার। পুলিশ খুঁজলো না, পুলিশ হেল্প করলো না, সাধারণ মানুষ খুঁজলো, সিসিটিভি ফুটেজ দেখে দেখে সারা রাত বৃষ্টিতে ভিজে ভিজে অ্যাকিউজ সে স্বীকার করলো, লাশ দেখিয়ে দিল, সে যার নাম বললো সেই ব্যক্তিকে সাধারণ মানুষ তুলে ফাঁড়িতে দিল। ফাঁড়ি থেকে সেই ব্যক্তি নিরুদ্দেশ, পুলিশ বলছে বাথরুমের ওটা থেকে পিছন বেরোতে থেকে পারে। পালিয়ে গেছে। গেট থেকে না পারালে বাথরুমের একজন অপহরণ, ধর্ষণ এবং রেপিস্ট এবং মার্ডারার কিভাবে এভাবে মানে এতটা যে কেয়ারলেস, মানে কতটা নেগলিজেন্সি আছে এদের মধ্যে, তাহলে এত বড় ঘটনা ঘটে। ওরা এই বিষয়টাকে এইভাবে নেয়নি, খুব হালকাভাবে নিয়েছিল, ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। জানে সাধারণ পরিবারের একটা মেয়ে, ঠিক আছে, এটাকে যতটা সাপ্রেস করা যায়, ঠিক আছে, তো সেটা করতে পারেনি। হাজার হাজার জনসাধারণ ওই মৃতদেহ, তারপর পুলিশের নির্দেশ, পুলিশ বললো তোমরা মৃতদেহ নিয়ে চলো, সেই মতো বাড়ির লোক ওখান থেকে পুলিশ মানে একটা মৃতদেহ, বাচ্চা যখন ধর্ষণ হয়, নিখোঁজ হয়, অপহরণ হয়, তার মৃতদেহ কেন সাধারণ মানুষ তুলবে, কেন পুলিশ গিয়ে সেটাকে উদ্ধার করবে না? তার তো কিছু ফর্মালিটিস এখনো আছে। পর্যন্ত বারুইপুর থানার সাধারণ পুলিশ মানুষ- আসেনি। সাধারণ মানুষ কি জানে, তাই নয় কি? তাহলে তুমি খুঁজলে না, মানুষ তোমাকে খুঁজে দিল, অথচ ওই লাশটা সাধারণ মানুষ এনে রাস্তার উপর রেখে তারপরে হচ্ছে ওখানে সাধারণ মানুষ আস্তে আস্তে ভিড় করে, বিক্ষোভ হয়, হাজার হাজার মানুষ জমে যায়। পুলিশ অন্তত 2 ঘন্টা কোনো পুলিশের খবর নেই। আমি 1098 নাম্বারে ফোন করি 9:38-এ, টাইমও বলে দিচ্ছি, চাইল্ড কেয়ারে করে বলি যে এরকম একটা শিশুর সাথে এরকম ঘটনা হয়েছে, আপনারা একটা কেস রেজিস্টার করুন। অনলাইনে তো ওদের কেস রেজিস্টার করা যায়, আমি জানি, ঠিক আছে। আমি দাদাকে ফোন করেছিলাম, সে পুলিশে চাকরি করে, সে বললো তুই 1098-এ ফোন কর, কারণ ল অ্যান্ড অর্ডার যদি ব্রেক করে তাহলে প্রশাসন কিন্তু কাউকে ছাড়বে না। যারা বিক্ষোভ করছে তারা যদি মাধ্যমে কোনো দুর্ঘটনা ঘটে সেটাও স্টেপ নেবে, এটাও স্টেপ নেবে। তুই এক কাজ কর, 1098-এ ফোন করলে ওরা পুলিশকে বললে পুলিশ দ্রুত আসবে। আমি 1098-এ ফোন করলাম, ওরা কেস নিল, তারপর কোনো খবর নেই। আবার ফোন করলাম, তারপর ডিটেলস নিল, বলে তারপর কলটাকে 112 মানে 112-তে পাঠালো। সেখান থেকে বললাম, তারপর পুলিশ অনেক দেরিতে এসেছে এবং প্রাথমিকভাবে যারা এসেছিল তাদের ভূমিকা খুবই খারাপ ছিল, তাদের পেশাদারিত্ব ছিল না, ঠিক আছে। তারা যখন লাশটাকে মানে আপনার লাশটাকে রাস্তার উপরে রেখে যখন মানুষজন বিক্ষোভ করছে, তখন লাশটাকে গায়ের জোরে মানে একটা বেঞ্চের উপরে লাশটাকে রাখা হয়েছিল এবং দড়ি বা কিছু দিয়ে বাঁধা ছিল। সেই মুন্ডুটা এরকম করে ধরে টান মারলে দেহটা পড়ে গেল, দড়িতে আটকে রয়েছে, এরকম লাথি মেরে দড়িটাকে ছাড়াবার চেষ্টা করে গাড়িটা আর মৃতদেহের মধ্যে অন্তত 5-6 ফুট ডিস্টেন্স এরকম করে ছুঁড়ে দেওয়ার মতো করে করলো। তখনই মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, গিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং উল্টে দেয়। তারপরে পুলিশ ব্যাক করে। তারপরে আপনার আইজি কঙ্কর কুমার বারুই, আইজি র্যাঙ্কেরই, আমি কি পোস্টে আছে বলতে পারবো না, এখানে ওই আপনার সিম্বল দেখে বোঝা গেল আইজি জয় বিশ্বাস, এবং আরেকজন আইপিএস ছিল, অনেকগুলো আইপিএস ছিল, যেমন হচ্ছে কি
আরেকজন ছিল, ওনার নাম আকাশ সম্ভবত, ডিআইজি র্যাঙ্কে ছিল, এখানে মানে ডিআইজি র্যাঙ্কে ছিল। এছাড়া এসপি, অ্যাডিশনাল এসপি, ডায়মন্ড হারবার এসপি অনেকেই ছিল। মূলত এই আইজি র্যাঙ্কের যে দুজন বা ডিআইজি র্যাঙ্কে যিনি এসেছিলেন, ওরা বিষয়টাকে অনেকটাকে পেশাদারিত্ব দেখিয়ে বিষয়টাকে হ্যান্ডেল করিয়েছে। এবং আইজি কঙ্কর কুমার বাড়ি মহাশয় ওভার দ্য ফোন আমাদের বর্তমানে যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে বাড়ির লোকের কথা বলিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন যে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে এবং উনি আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, ফ্যামিলির সাথে আমাদের সাথে সাক্ষাৎ করবেন, আমাদেরকে সময় দেবেন। আমরা চাইছি যে সুষ্ঠু একটা ন্যায় বিচার হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ভেদাভেদ না করে একজন 10 বছরের নাবালিকার উপরে যে নারকীয় ঘটনা, আপনি একজন নারী, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন 10 বছরের একটা বালিকা কেমন হতে পারে, তাই নয় কি? তার শরীরটা যদি আপনি দেখেন ক্ষতবিক্ষত, যে একটা পশুরও লজ্জা পাবে, একটা পশুরও লজ্জা পাবে। ঠিক আছে, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে যারা যারা দোষী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে যথাযথ আইনের মাধ্যমে বিচার করে সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তির ব্যবস্থা করতে হবে। একজন অপরাধীকে গণপিটুনিতে হত্যা যে খবরটা হচ্ছে, তিনি কি মারা গিয়েছেন না তিনি? আমরা জানি না, আমরা শুনেছি উনি ওয়ান অফ দ্য অ্যাকিউজড। অ্যাজ পার যে অ্যাকিউজ প্রথম ছিল, ও ওই ব্যক্তির নাম বলেছে, বলার পরে ওই ব্যক্তি শুনেছি মব লিঞ্চিংয়ের শিকার হয়েছে। বর্তমানে তিনি কি অবস্থায় আছে আমরা জানি না, কিন্তু ওর নাম ইন্দ্রজিৎ মণ্ডল, উনি ওই কাজের সাথে যুক্ত ছিল এটা বলেছে। ওই আপনার ওর নাম কি, ওই যে ছেলেটা এখন জেলে আছে লকআপে, প্রভাস মণ্ডল হচ্ছে মেন আসামি, ওকে দিয়ে আমরা লাস্টটা খুঁজে পাই, সেই ওই ব্যক্তির নাম বলেছিল। ঠিক আছে, বলাতে ওই ব্যক্তি মব লিঞ্চিংয়ের শিকার হয়েছে শুনেছি। আমরা ঘটনাস্থলে ছিলাম না যেখানে হয়েছে, পুলিশ ছিল। পুলিশ যথেষ্ট নেগলিজেন্সি দেখিয়েছে প্রথমে। আইজি যখন এসছেন তারপরে কিন্তু পুলিশের ভূমিকাটা ভালো ছিল, তারপর পরিস্থিতি শান্ত হয়েছে, আন্ডার দ্য কন্ট্রোল ওরা এসেছে। এবং আমরা তাদের সাথে কথা বলে, আমরা যারা লোকাল, আমরা ক্লাব ছিল, আমাদের সমিতির লোকজন ছিল, আমাদের আত্মীয় স্বজন সাধারণ মানুষ যারা ছিল, ওখানে তো কয়েক হাজার লোক জমা হয়ে গেছে, তাদের তো আমরা চিনি না, যাদেরকে আমরা চিনি না তাদেরকে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। তো আমরা স্থানীয়রা ঠিক করলাম যে এইভাবে চলতে দেওয়া যাবে না, আমরা দলবদ্ধভাবে হয়ে আইজি সাহেবের সঙ্গে নিয়ে গিয়ে আমরা দায়িত্ব নিয়ে দেহটাকে আমরা পুলিশের হাতে তুলে দিই এবং পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করে। তারপর আমরা বারুইপুর হসপিটালে এলাম, ওখানে কিছু ওদের ফর্মালিটিস ছিল, প্রসিডিউর কমপ্লিট হওয়ার পর মৃতদেহের সাথে আমরা এই আলিপুরে আমাদের এই পোস্টমর্টমে মোমেনপুর এটা এখানে এসেছি, এখন পোস্টমর্টম চলছে। আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে আমরা প্রশাসনে যারা আছে তাদের কাছে এটুকুই বলবো, যেহেতু মুখ্যমন্ত্রী কথা বলেছেন, আশ্বাস দিয়েছেন, আমরা তার প্রতি ভরসা আস্থা রাখছি। এবং এই আন্দোলন কখনো কোনো ধর্ম বিষয়ক নয়, আমাদের সাথে আন্দোলনে সারাক্ষণ আমাদের বহু বন্ধু ছিল, কোনো সম্প্রদায় নয়। আমার অপু ভাই সকাল থেকে সঙ্গে ছিল। ঠিক আছে, এখানে সবাই মিলে আন্দোলনটা করেছে, কোনো একপাক্ষিক আন্দোলন ছিল না। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নির্যাতিতার বাড়ির একদম সামনে। একবার ছবিটা দেখাতে বলবো যে নির্যাতিতার বাড়ির সামনে এখনো কিন্তু বিক্ষুব্ধ মানুষের জমায়েত, তারা কিন্তু আন্দোলন করছেন যে যত দ্রুত সম্ভব এই ঘটনার নিষ্পত্তি তারা চাইছেন যে তদন্ত যেন অতি দ্রুত নিষ্পত্তি হয়ে জাস্টিস আসুক। মেন ব্যাপার এর কথায় যে প্রশাসন যাকে ছেড়ে দিয়েছে, এর কথায় একে তো শাস্তি হবেই, ডাইরেক্ট এদেরকে এনকাউন্টার করা দরকার, অন্য কোনো শাস্তি নেই। জনমুখ্য হাতে তুলে দিক। 24 ঘন্টা খেটে গেল, এখনো পর্যন্ত যে সকালে ধরবো বিকালে এনকাউন্টার করব, সকালে টিএমসি বিকালে বিজেপি, তাদের কি করবে? আপনারা তো অভিযোগ করেছেন থানায় ওনার নামে। কার নামে? শান্তনু মণ্ডলের নামে। তো অভিযোগ করলে থানায় তো উনি এখন বড় নেতা, থানায় পুলিশ তো ওনার কথাই চলছে, তা নাহলে একটা আসামিকে কিভাবে ছেড়ে দিতে পারছে? ওনার কথা প্রশাসন যদি না মানে, আসামিকে কীভাবে, যাদেরকে যেটা পুলিশের ধরার কথা ছিল সেটা পাবলিক ধরেছে, জনমহর্ষ ধরে পুলিশের হাতে দেওয়ার পরেও ওর কথাই ছেড়ে দিল। এর কারণটা কি? এর পিছনে কারা আছে? শুধু শান্তনু মণ্ডল নয়, এলাকার আরও যারা এর সঙ্গে জড়িত,
ওকে অ্যারেস্ট করে তাদেরকে ধরিত করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। এখানে সকলে গো ব্যাক দিয়েছেন যে কেন তারা এসছেন, বারংবার দাবি করছেন, কি বলছেন আপনারা? এটা এদের লেট করে আসার কারণে, এদের আসার কথা ছিল কালকে পরিস্থিতি কালকে ঘটেছে, কালকের স্পট ছিল, কালকের ডেড বডিও ছিল, ডেড বডির সামনে কালকের ঘটনাস্থলে কালকে আসার কথা, কালকে না আসার কারণে মানুষ ক্ষোভটা দেখেছে, এছাড়া অন্য কোনো কারণ নেই।